ঢাকায় চার্চ টার্গেট করে বিস্ফোরণ। মগবাজারে চার্চের সামনে বিস্ফোরণে নিহত এক বাংলাদেশি। বাংলাদেশে নিরাপদ নয় কোনো সংখ্যালঘু, হিন্দুদের পাশাপাশি টার্গেট খ্রিস্টানরা। মগবাজার ফ্লাইওভার থেকেই ককটেল বোমা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ শাহ, আরো বিস্তারিত বলবে। বিশ্বজিৎ, মগবাজারে চার্চের সামনে যে বিস্ফোরণের ঘটনা ঘটলো, নিহত এক বাংলাদেশি, নিরাপদ নয় কোনো সংখ্যালঘু। একদমই, আমরা গতকালও দেখিয়েছিলাম যে কিভাবে বাংলাদেশের নৈরাজ্য কায়েম হয়েছে, অর্থাৎ যে ইউনূস সরকার চলছে সেই সরকারের আদৌ যে এই ধরনের সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার, সংখ্যালঘুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, এই ধরনের দুষ্কৃতিমূলক কার্যক্রমে দুষ্কৃতীদের ধরা তো দূরে থাক, দুষ্কৃতীদের চিহ্নিত করা পর্যন্ত যাচ্ছে না। আর এই যে ব্যর্থতা, এই ব্যর্থতার জন্য ক্রমশ বাড়ছে সংখ্যালঘুদের ওপর অত্যাচার। শুধুমাত্র হিন্দু নয়, সেখানে খ্রিস্টান সংখ্যালঘু যারা রয়েছেন তারাও আক্রান্ত হচ্ছেন। গত 2 মাসে এই নিয়ে দ্বিতীয়বার হলো এবং প্রাণহানির ঘটনা ঘটলো, অর্থাৎ খুন করা হলো এক খ্রিস্টান যুবককে, তাও আবার খ্রিস্ট উৎসবের ঠিক শুরুতে, অর্থাৎ যখন বড়দিনের আলোর মালায় সকলে সাজাচ্ছিলেন চার্চ, এবং চার্চের সামনে সেই আলোর মালায় সকলে আনন্দ উৎসবে সামিল হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। যীশু খ্রিস্টের জন্ম মাঝরাতে, সেই তার আগেই সন্ধ্যা রাতে প্রাণ হারাতে হলো এক খ্রিস্টান যুবককে। শ্যাম মজুমদার, 21 বছরের যুবক, তিনি ঠিক চার্চের সামনে, অর্থাৎ ঢাকা রাজধানী শহর, আর সেই ঢাকার মগবাজারের মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ভবন, তার কাছে এই যে চার্চ, তার ঠিক সামনেই একটি দোকানের সামনে দাঁড়িয়েছিলেন এই যুবক, এবং ঠিক ফ্লাইওভারের উপর থেকে একটি বোমা আসে, তার গায়ে লাগে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। আশেপাশে আরো কয়েকজন আহত হয়েছেন। আজ তার মৃতদেহ যে ময়না তদন্তর কাজ, অর্থাৎ সেই তদন্ত হবে, ময়না তদন্ত হবে তার মৃতদেহ। এই ঘটনার তদন্তে ইতিমধ্যেই রমনা ডিভিশন, অর্থাৎ রমনা কমিশনারেটের পুলিশ বাহিনী, তারা সেনাবাহিনী, তারা পৌঁছেছেন। কিন্তু কোথায় দুষ্কৃতি? এর আগেও আমরা দেখেছি চট্টগ্রামের বিভিন্ন জায়গায় হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, যৌতুকগৃহ করার পরিকল্পনা করা হয়েছে। এবার হিন্দুদের পাশাপাশি টার্গেট খ্রিস্টানরা। বেশ, একেবারে ধন্যবাদ। তো এখান থেকে মারার উদ্দেশ্য হচ্ছে এটা প্যানিক সৃষ্টি করা, যে জনমনে যেন আতঙ্ক সৃষ্টি হয়। এখান থেকে ইতিপূর্বেও বেশ কয়েকবার এরকম ককটেল কিন্তু মেরেছে। এই ককটেলগুলো সাধারণত খুব বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা কম, তখন যখন মাটিতে পড়ে এটা হয়তো বা যে ওদের যে ছোট ছোট স্প্লিন্টারগুলো আছে, এগুলো মানুষের ক্ষতি হইতে পারে, যে পায়ে টায়ে লাগতে পারে। কিন্তু এভাবে এই যে মাথায় লাগার কারণে যেটা হয়েছে, এটা একটু এক্সেপশনাল আর কি। তো এটার মাথায় লাগার কারণে এটা বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেছে। ওসমান হাদির হত্যার জন্য দায়ী মোহাম্মদ ইউনূস সরকার। বিস্ফোরক অভিযোগ নিহত ছাত্র নেতার ভাই ওমর হাদির। তার দাবি, বাংলাদেশের ভোট বানচাল করতেই হাদিকে হত্যা করিয়েছে ইউনূস প্রশাসন। আপনারাই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারা এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছেন। ওসমান হাদির বিচার যদি না হয়, আপনারাও একদিনে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবেন। শরীফ ওসমান হাদি বাংলাদেশের জনপ্রিয় ছাত্রনেতা। আসন্ন সাধারণ নির্বাচনে তার ঢাকা থেকে প্রার্থী হওয়ার কথা ছিল। এহেন ওসমানী ঢাকার রাজপথে গুলিবিদ্ধ হন 12ই ডিসেম্বর। পরে সিঙ্গাপুরের হাসপাতালে তার মৃত্যু হয়। এই খবর বাংলাদেশে পৌঁছতেই ক্ষোভের আগুন জ্বলে ওঠে, যে আগুনে পুড়তে হয় বাংলাদেশের সবথেকে জনপ্রিয় 2 সংবাদপত্র প্রথম আলো এবং ডেইলি স্টারকে। ওসমান হাদির হত্যার জন্য এবার সেদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের দিকে আঙুল তুললেন ওসমান হাদির ভাই ওমর। আপনারাই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারা এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছেন। আপনারা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। আপনাদেরও বিচার হবে। ওসমান হাদির বিচার যদি না হয়, আপনারাও একদিনে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবেন। বাংলাদেশের কোটি কোটি মানুষ ওসমান হাদির বিচারের অপেক্ষায় আছে। এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না।
ওসমান হাদি ছিলেন ভারত বিরোধী, তাই শুরুতে হাদি হত্যার দায় ভারতের ঘাড়ে চাপানোর চেষ্টা করে বাংলাদেশের মৌলবাদীরা। এমনও রটিয়ে দেওয়া হয় যে হাদির হত্যাকারীরা নাকি ভারতে পালিয়ে এসেছে, যদিও পরে বাংলাদেশ পুলিশ জানায় এমন কোনো তথ্য তাদের কাছে নেই। শেষ অবস্থানটা সুনির্দিষ্টভাবে আমাদের কাছে এভাবে তথ্য নাই। আমরা নানাভাবে আমাদের তদন্তকারী অফিসাররা, আমাদের গোয়েন্দারা চেষ্টা করে যাচ্ছে আসামি বর্ডার পার হয়ে চলে গেছে কিনা। আমরা এখনো কনফার্ম হতে পারিনি যে সে হয়ে চলে গেছে। যত সময় যেতে থাকে ততই পরিষ্কার হতে থাকে ছবিটা। সামনে আসতে শুরু করে হাদির একের পর এক ভাষণ, যেখানে ইউনূসের উপদেষ্টাদের তুলোধনা করছেন তিনি। প্রশ্ন তুলছেন, ভোটের আগেই কেন বিএনপির সঙ্গে সমঝোতা করে নিচ্ছেন ইউনূসের উপদেষ্টারা? উপদেষ্টাদের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভের কথা কি ইউনূস জানেন না? এভাবে কি ইনসাফের বাংলাদেশ তৈরি করা যাবে? মিনিমাম 100 রিকশাওয়ালার সাথে কথা বলেছি গতকাল পর্যন্ত। প্রত্যেকে বলে এই উপদেষ্টাদেরকে তারা বিশ্বাস করে না, কিন্তু ইউনূস বেড়া ভালো। এই প্রশ্নগুলোকে রাজনৈতিক মঞ্চে তুলে আনতে চাইছিলেন ছাত্রনেতা ওসমান হাদি। বিপুল জনপ্রিয়তাও পাচ্ছিলেন তিনি। অনেকের মতে ভোটে জিতলে দেশের শীর্ষ কোনো প্রশাসনিক পদে বসা নিশ্চিত ছিল তার। কিন্তু ভোটের আগেই হত্যা করা হলো হাদিকে। শুধু হাদি নন, সম্প্রতি গুলি করা হয়েছে আরেক ছাত্রনেতাকে। তবে কি গোটাটাই ভোট বানচাল করার ছক? দীর্ঘ গড়িমসির পর অবশেষে বাংলাদেশে ভোট করাচ্ছেন মোহাম্মদ ইউনূস। 12ই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন। ভোটের পর নতুন সরকার এলে দেশের শীর্ষ প্রশাসনিক পদ থেকে সরতে হবে ইউনূসকে। খুব বেশি হলে রাষ্ট্রপতির পদ পেতে পারেন তিনি। ফলে রাজনীতির পাটিগণিত অনুযায়ী বাংলাদেশে ভোট হয়ে নির্বাচিত সরকার এসে গেলে ক্ষমতা হারাবেন ইউনূস। সেই কারণেই কি ভোট বানচাল করে দেওয়ার চেষ্টা, যাতে প্রধান উপদেষ্টার চেয়ারে বসে থাকা যায়? তাই কি হাদির মতো ছাত্রনেতা খুন? একটা অপদার্থ ক্ষমতালোভী ইউনূস বেকার ছাত্রছাত্রীদের সামনে রেখে তিনি ক্ষমতা ভোগ করতে এসছেন, এবং সেই ক্ষমতা ভোগের সামনে যারা থাকে তাদের তিনি সরিয়ে দেবেন, এটা নিঃসন্দেহে বোঝা যাচ্ছে। এবং হাদি যেহেতু ইলেকশন চেয়েছিল, তাকে যে সমর্থন করা যায় তা নয়, এবং হাদি যে বলেছিল যে নির্বাচন করতেই হবে, সেটা তো ইউনূস সরকার মেনে নেবে না। তিনি মুখোশধারী শাসক, এবং হাদির ভাই যা বলেছেন এটা সম্পূর্ণরূপে সত্যি। এই ইউনূস তার মৃত্যুর জন্য যে দায়ী এবং তাকে যে হত্যা করেছে, সেটা আর অন্য কিছু বলার অবকাশ রাখে না। এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। নিউজ 18 বাংলা।